আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা চ্যাপ্টার নিয়ে একটা চ্যাপ্টার দিয়ে আমাদের জার্নিটা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। এটা আমাদের সময়কার শর্ট সিলেবাস ছিল না। যাই হোক, তো এই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং। তো এখানে আমি যেই কনসেপ্টগুলো দিব বা সেগুলো আসলে লিখে লিখে না করে আমি ম্যাথের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, তাহলে সেটা বোঝা অনেক ইজি হবে উদাহরণের মাধ্যমে প্রকাশ করলে। সো এখন প্রথমে আমরা যদি যে দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে গণনার যোজনবিধি, আর একটা হচ্ছে গণনার গুণনবিধি। এটা সবাই আসলে জানো আশা করি। মানে যারা করছে আর কি গণনার একটা হচ্ছে গণনার যোজন বিধি, আর একটা হচ্ছে গুণন। তো যোজন বিধিটা হচ্ছে মূলত যেহেতু যোজন আছে, তার মানে এখানে যোগ করার মাধ্যমে গাণিতিক প্রসেসগুলো করা হয়, আর এখানে হচ্ছে গুণ করার মাধ্যমে গাণিতিক প্রসেসগুলো করা হয়। এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো সম্ভাবনার মাধ্যমে সম্ভাব্য ঘটনাগুলো নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারে ম্যাথগুলো করব। যেমন প্রথম ম্যাথটা যদি দেখি, একটা স্কুলে কি 4 জন মহিলা শিক্ষিকা এবং 2-3 জন পুরুষ শিক্ষক রয়েছেন। সো এখন দুইজন করে এখানে দুইজন করে যদি এক একটা করে উপগ্রুপ গঠন করা হয়, তাহলে সেই উপগ্রুপগুলোর সংখ্যা মোট কত হতে পারে, মানে সম্ভাব্য। সো আমরা প্রথমে এটা ধরে নিব মহিলা শিক্ষিকা কারা কারা। এটা হচ্ছে A, B, C, D। এটা হচ্ছে 4 জন মহিলা শিক্ষিকা। আর পুরুষ শিক্ষক কারা কারা, আলফা, বিটা, গামা। 3 জন নাম দিলাম এগুলা ওদের, ঠিক আছে, জাস্ট চিহ্নিত করলাম। এবার আমরা মহিলা তো গ্রুপগুলো এমনভাবে বানাতে বলছে যে শুধুমাত্র মহিলা তো বলছে, শুধু পুরুষ থাকতে পারবে ওই গ্রুপগুলোতে 2টা করে। তো 2টা করে যদি শুধুমাত্র মহিলা দিয়ে বানায়, তাহলে কয়টা সম্ভব হয়? একটা গ্রুপ হতে পারে কি A, B, আর একটা গ্রুপ হতে পারে কি B, C, আর একটা গ্রুপ হতে পারে কি C, D, আর একটা গ্রুপ হতে পারে কি হচ্ছে অনেকগুলো গ্রুপ হতে পারে CD, তারপর হচ্ছে AD। এবার এদিকে হচ্ছে C, A, C, তারপর হচ্ছে কি A, D, আর কি হতে পারে, আর হচ্ছে আর হতে পারে তো 2টা করে সাজানে A, D, A, C হয়ে গেছে। B, D হয় নাই, B, D এটা হয় নাই। আচ্ছা, আশা করি এখানে মহিলা দিয়ে কয়টা বানানো সম্ভব হয়েছে? মহিলা দিয়ে 2, 4, 6টা, তাহলে কি 6টা গ্রুপ, 6টা মহিলা দিয়ে। আর পুরুষ দিয়ে কয়টা সম্ভব এগুলো গ্রহণ করা? পুরুষ দিয়ে যদি গ্রহণ করি, তাহলে একটা সেট হতে পারে কি আলফা, বিটা, শুধুমাত্র পুরুষ। অথবা আরেকটা হতে পারে বিটা, গামা, অথবা হতে পারে গামা, আলফা, গামা। এছাড়া কি হতে পারে? সম্ভাবনা আশা করি। সো এখন এখানে কয়টা সম্ভাবনা? 3টা, রাইট। অর্থাৎ শুধু একবার হচ্ছে 6টা, এবং শুধুমাত্র পুরুষ দিয়ে গেলে হচ্ছে 3টা উপগ্রুপ গঠন করা সম্ভব। সো টোটাল কয় ধরনের গ্রুপ গঠন করা সম্ভব সেটা আমরা ইজিলি বুঝতে পারতেছি যে 2টা যোগ করলেই হয়ে যাবে। 6 যোগ 3 = 9। এই যে প্রসেসটাই আমরা সম্ভাবনাটা বের করছি, 9টা সম্ভাবনা এখানে গ্রুপ গঠন করার। 9 রকমের গ্রুপ হতে পারে। এই যে যোগ করতেছি এখানে যোগ, এটাই হচ্ছে। তা আশা করছি যোজন বিধিটা তোমরা বুঝছো। এখন আমরা গুণন বিধি নিয়ে আলোচনা করব। কি বিধি? গুণন বিধি। নাম শুনে বুঝতে পারতেছ যে এখানে হচ্ছে গুণ করার মাধ্যমে সম্ভাবনা বা বিন্যাসগুলো করা হবে। তো এখানে দেখো 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে একটা লোক এ থেকে বি পয়েন্টে যেতে পারে 5টা উপায়ে।
1 2 3 4 5। এখন লোকটা এ থেকে বি থেকে যাবে এবং বি থেকে এতে ফিরে আসবে, যে কোনো পথে ফিরে আসতে পারে, যে কোনো পথে যেতে পারে। তো সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে সম্ভাবনাটা বলছে যে কত রকম উপায়ে গিয়ে ফিরে আসতে পারে। এখন যদি দেখি এই থেকে বিতে যদি ধরি 1 নং পথে গেছে, আর আসার ক্ষেত্রে আবার 1 নং পথে অনুসরণ করতে পারে, অথবা আসার ক্ষেত্রে 2 নং পথ অনুসরণ করতে পারে, অথবা আসার ক্ষেত্রে 3 নং পথ অনুসরণ করতে পারে, মানে ব্যাক করার ক্ষেত্রে, রাইট। অথবা 4 নং পথ অনুসরণ করতে পারে, অথবা 5 নং পথ অনুসরণ করতে পারে। অর্থাৎ যাওয়ার ক্ষেত্রে 1 নং হলে আসার ক্ষেত্রে 5টা ভিন্ন ভিন্ন জায়গা হয়ে যাচ্ছে, 5টা ভিন্ন ভিন্ন জায়গা হয়ে যাচ্ছে। তাহলে একটা থেকে কয় ধরনের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে? 5 ধরনের। সেমভাবে একটা পথে যাওয়ার পর আরও 5টা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। আবার অথবা 2 নং পথে গেলে মানে একটা থেকে একটা সেট এভাবে একে গিয়ে একে আসতে পারে, এটা একটা সেট, একে গিয়ে 2 আসতে পারে, এটা আরেকটা সেট। এরকম করে কয়টা সেট তৈরি হয়েছে? একটা পথ থেকে 1 2 3 4 5, অর্থাৎ 1 1 1 1 1 2 1 3 1 4 1 5, এরকম 5টা ঘটনা হতে পারে একটা পথে গেলে। এখন পথ আছে কয়টা? 5টা ভিন্ন ভিন্ন। তাহলে 5টা ভিন্ন ভিন্ন পথ, একটা পথে যেতে গেলে হচ্ছে 5টা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। তাহলে 5টা পথে গেলে 5 গুণ 5 কত? 25টা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ 25টা ভিন্ন ভিন্ন সেটে বা 25টা ভিন্ন ভিন্ন উপায়ে গিয়ে আসার এই প্রসেসটা হতে পারে। আশা করি বুঝছো। তো 2 নং কোশ্চেনটা বুঝছো। 3 নং কোশ্চেনটা বুঝতে পারলে অনেক ভালো হবে। সেটা হচ্ছে 3 নং কোশ্চেন সেম ক্যাটাগরি কোশ্চেন। জাস্ট বলা আছে যে এখানে আসার ক্ষেত্রে এবং যাওয়ার ক্ষেত্রে সেম বাস ইউজ করতে পারবে না। এখন সেম বাস যদি ইউজ না করে, তাহলে ধরি এ থেকে বিতে গেল বাসে করে 1 2 3 4 5 1 2 3 4 5, 5টা পথে যে কোনো একটা পথে একটা বাসে করে গেল। ধরলাম 1 নং পথে গেছে, 1 নং পথে যাওয়ার পর 1 নং পথে একটাই বাস চলাচল করে, ওই বাসে তো আর ব্যাক করতে পারবে না। সো এখন হচ্ছে আমরা আসতে পারে 2 নং পথে ব্যাক করতে পারে, 3 নং পথে ব্যাক করতে পারে, 4 নং পথে ব্যাক করতে পারে, 5 নং পথে ব্যাক করতে পারে। তার মানে ব্যাক করার কয়টা উপায় তৈরি হয়েছে? 1টা 2টা 3টা 4টা। একটা পথে গেলে 4টা পথে এরপর পরবর্তী সিকোয়েন্সের যে কাজ, সেই কাজটা করার জন্য আর 4টা অপশান থাকে তার হাতে। অর্থাৎ একটা পথে গেলে 4টা করে অপশান সৃষ্টি হচ্ছে। এরকম কয়টা পথ আছে? 5টা পথ। 5 গুণ 4, একটা পথের জন্য 4টা অপশান, 5টা পথের জন্য 4 5 20, 20টা অপশান সৃষ্টি হচ্ছে। অর্থাৎ 20টা ভিন্ন ভিন্ন উপায়ে সে গিয়ে আসতে পারে, যদি বাসটা হচ্ছে একই না হয়। এটা আশা করি বুঝছো। এখন এই যে গুণনবিধি, যোজনবিধি, গুণনবিধি কখন অ্যাপ্লাই হবে সেটা আশা করি এতক্ষণে বুঝে গেছে যে একটা ঘটনার পর হচ্ছে আরেকটা ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। অর্থাৎ সিকুয়েন্সিয়ালি একটার পর একটা ঘটনা হচ্ছে, একটা থেকে একটা, আরেকটা থেকে একটা। যেমন এখানে যাওয়া এবং হচ্ছে আসা, এরপর একটার পর আরেকটা, একটা ঘটনা হয়ে যাওয়ার পর তার সিকোয়েন্সে এরপর হচ্ছে আরেকটা ঘটনা হচ্ছে। হয় 1 গিয়ে 2 আসতেছে, 1 গিয়ে 3 আসতেছে, 1 গিয়ে 4 আসতেছে, 1 গিয়ে 5 আসতেছে, বিভিন্ন রকম হতে পারে। এই ক্ষেত্রে হচ্ছে গুণনবিধিটা অ্যাপ্লাই করতেছি আমরা। সো গুণনবিধি এবং যোজনবিধি তোমরা আশা করি ইজিলি সলভ করতে পারবে এরকম প্রবলেমগুলো। এখন আমরা হচ্ছে দেখব NPR, এই জিনিসটা কি সেটা বুঝবো। এটা বোঝার জন্য হচ্ছে দেখো এখানে একটা তেমন কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে NPR দেখলেই হচ্ছে n সংখ্যক জিনিস বা বস্তু যেটা নাড়াচাড়া করতে হবে বা যেটা হচ্ছে সাজাতে হবে, এরকম জিনিস। সো n সংখ্যক জিনিস, ধরলাম N1 N2 N3 N4, n সংখ্যক জিনিসকে r সংখ্যক বাক্স, এটা ধরলাম বাক্স হচ্ছে, এখানে ধরলাম 2টা আছে, R1 আর R2, কয়টা ভিন্ন ভিন্ন উপায়ে স্থাপন করা যায়।
টু বাই কী হতে পারে, একটু হতে পারে R1 বাক্সে N1 আছে, R2 বাক্সে N2 আছে, এরকম হতে পারে। অথবা R2 হতে পারে R1 বাক্সে N1 আছে, R2 বাক্সে কত আছে, N3 আছে, এরকম করে করে। অথবা হতে পারে R1 বাক্সে N1, R2 বাক্সে N4, অথবা এরকম করে করে মানে দুইটা দুইটা করে সেট হতে পারে, রাইট? দুইটা দুইটা করে সেট হতে পারে। এরকম কয়টা সেট সম্ভব, তার সেই সম্ভাবনা বা তার সেই মোট পরিমাণটি হচ্ছে NPR। তো এটা প্রমাণ করা যায় কীভাবে, NPRকে লেখা যায় কীভাবে জানো? এই প্রমাণটা আসলে হচ্ছে পরীক্ষায় আসার সময়, তো এটা বইতে আছে। আমরা যদি দেখি n সংখ্যক জিনিস, ধরলাম হচ্ছে ফার্স্টে nটা জিনিস, r সংখ্যক বাক্স, r সংখ্যক কি বাক্স, n সংখ্যক জিনিসকে প্রথমে আমরা r সংখ্যক বাক্সের একটাতে রাখলাম, একটা n সংখ্যক জিনিস থেকে একটা n সংখ্যক জিনিস একটা নিয়ে ফেললাম, একটা নিলে আর আছে কয়টা, n-1 সংখ্যক জিনিস আছে। n সংখ্যক জিনিস থেকে একটা নিয়ে ফেললাম, আর আছে n-1 সংখ্যক জিনিস। সো একটা নিয়ে কোথায় স্থাপন করলাম, r সংখ্যক বক্সের একটার মধ্যে স্থাপন করলাম, তাহলে আর আছে n-1 সংখ্যক। ঠিক আছে, এখন এরপর হচ্ছে কি n সংখ্যক জিনিস থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, n সংখ্যক জিনিস n1, n2, n3, এখান থেকে এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, যে কোনো একটা নিয়ে আমরা একটা বক্সে রাখলাম। ধরলাম n1কে নিয়ে বক্সে রাখলাম, বাকি আছে কয়টা, তিনটা থেকে দুইটা আছে বাকি। এখন এর পরবর্তীতে হচ্ছে আমরা বক্স আরও একটা খালি আছে, ধরলাম বক্স আরও একটা খালি, এই বক্স খালি বক্সে রাখতে পারি আমরা হচ্ছে n1 যদি আগে রেখে দিই, তাহলে এই খালি বক্সের জন্য অবস্থান করছে শুধুমাত্র n2 এবং n3। এই n2 এবং n3 থেকে যে কোনো একটাকে আমরা হচ্ছে এখানে রাখতে পারি। ধরলাম n2 রাখলাম, হ্যাঁ। সো এখন সম্ভাবনাটা কত রকমের হতে পারে। প্রথমবার আমরা n1 না বসিয়ে n2 বসাতে পারি, এরপর এখানে n3 বসাতে পারি। প্রথমবার আমরা n2 না বসিয়ে আবার n3 বসাতে পারি, এরপর সেকেন্ড টাইম হচ্ছে n2 বসাতে পারি, n1 বসাতে পারি। এভাবে করে কয়টা হচ্ছে আসলে, এভাবে করে সম্ভাবনা হচ্ছে ওই যে আমরা গণনার গুণনবিধি, সেই প্রসেসটা অনুসারে গণনার গুণনবিধিতে পাই। গণনার গুণনবিধি অনুসারে যদি আমরা এভাবে লিখি, তাহলে একটি n সংখ্যক জিনিস থেকে একটা যখন সরিয়ে ফেলা হয়, একটি সরানোর পর সমান সংখ্যক অবশিষ্ট থাকলে, এখন দেখো একটা সরাই ফেলছি, n1 ধরলাম, n1 সরাই ফেলছি, রাইট? n1, n2, n3 তিনটা থেকে যে কোনো একটা সরাতে পারি, তার মানে সম্ভাবনা কয়টা, 3। শুরুতে রয়েছে কয়টা, 3টা। আচ্ছা, 3টা থেকে যে কোনো একটা সরাতে পারি। এরপর সেকেন্ড টাইম একটা সরানোর পর আছে কয়টা, 2টা, রাইট? 2টা, এটা তো বুঝছো। একটা সরানোর পর আগে আমি এই পার্টটা হচ্ছে বুঝাচ্ছি, আর এই পার্টটা হচ্ছে থিওরিটিক্যাল প্রমাণটা। সো একটা সরানোর পর আর আছে 2টা, তার মানে একটা সরানোর পর আরও 2টা সম্ভাবনা হতে পারে। একটা সরানোর পর কয়টা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, আরও 2টার যে কোনো একটা, তার মানে n1, n2 হতে পারে, অথবা n1, n3। n1কে সরানোর পর এই 2 রকম হতে পারে, n2কে সরানোর পর আরও 2 রকম হতে পারে, n2, n1 অথবা n2, n3 এরকম হতে পারে, রাইট? আবার n3কে যদি সরাই আমরা প্রথমেই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে n3, n1 অথবা n3, n2 হতে পারত। তো মোট কয়টা হচ্ছে আসলে, একটার জন্য দুইটা করে সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, প্রথমে একটা সরানোর পর। সো এখানে প্রথমে কয়টা আছে, 1, 2, 3টা, তিনটার জন্য কয়টা সম্ভাবনা সৃষ্টি হতে পারতেছে, ডেফিনেটলি 6টা, 3 গুণ 2। তো এখানে প্রথমে এটা মূলত হচ্ছে n, তোমরা যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে n কি, n হচ্ছে n সংখ্যক জিনিস, 1, 2, 3টা জিনিস 3, তাই। আর এটা কি n-1,
ইজিলি বোঝা যাচ্ছে। মাঝখানে কি গুণ, n ইন্টু n মাইনাস ওয়ান। তাহলে এরকম একটি সরানোর পর n মাইনাস ওয়ান সংখ্যক অবশিষ্ট থাকলে এই থিওরিটিক্যাল পার্টে n সংখ্যক জিনিস থেকে একটি সরানোর পর n মাইনাস ওয়ান সংখ্যক জিনিস অবশিষ্ট থাকলে যদি np2 আমাদের কাছে জানতে চায় তাহলে np2 সমান কত হবে? np2 সমান হবে n ইন্টু n মাইনাস ওয়ান। আশা করি এটা বুঝতে পারতেছো। উপরে এখানে বোঝালাম, অবশিষ্ট থাকলে এটাই হবে। np3 সমান কত হবে? n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এটাই হবে, রাইট? এভাবেই করতে করতে npr সমান কত হবে? pr ইকুয়ালস টু হবে n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু ডট 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 কত পর্যন্ত যাবে? ডেফিনেটলি যাবে হচ্ছে এখানে n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি হচ্ছে এখানে np3 এর জন্য একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা। 3 এর জন্য লাস্ট যে সংখ্যাটা n মাইনাস সামথিং, সেটা হচ্ছে 2 আসতেছে। 2 এর জন্য লাস্ট সংখ্যাটা 1 আসতেছে, অর্থাৎ npx বা npr এর চেয়ে এক কম আসতেছে সেখানে, যেটা বিয়োগ করতেছি। সো ডট ডট দিয়ে n মাইনাস আর এর চেয়ে এক কম, এটা লিখতে পারি। তো এখানে ব্র্যাকেটটা উঠাই দিলে মাইনাস এটা আর এর আগে যাবে, আর মাইনাস ওয়ানের আগে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে। বইতে এটা লেখা আছে। সো আশা করি এই পার্টটা বুঝতে পারছো যে npr ইকুয়ালস টু এটা কীভাবে আসছে সেটা সবাই বুঝছো। এখন npr এর ব্যাখ্যা শেষ। এখন হচ্ছে আমাদের নেক্সট আমাদের হচ্ছে এনপি। ধরো তোমার কাছে দেয়া আছে যে আচ্ছা একটা জিনিস জানা দরকার। নেক্সট আমাদের জানা বিষয়টা হচ্ছে npn সমান কি? npn সমান যখনই আসবে তখন আমরা ডিরেক্টলি বলবো n ফ্যাক্টোরিয়াল। কারণ কি জানো, আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল সম্পর্কে কি জানি? ফ্যাক্টোরিয়াল আমরা ক্লাস 10 থেকে জানি যে n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, এরকম করে ডট 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 কমতে n থেকে কমতে কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। এটাই হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। সো npn এর ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল করবো যে npn ইকুয়ালস টু আমরা একটু আগে যে সূত্রটা লিখছি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু, যদি এভাবে ডট 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 লিখে দিতে থাকি লাস্টে কত থাকে? আর n মাইনাস কি n মাইনাস ওয়ান। কারণ কি এখানে n এবং r দুইটাই সমান, তাই r এর জায়গায় আমরা কি লিখছি? n লিখছি। সমান কি লিখতে পারি? n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু ডট 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 কত? ব্র্যাকেট সরাই দিলে n কাটা চলে যায়, আর মাইনাস এটা ভিতরে গেলে প্লাস ওয়ান হয়ে যায়, রাইট? সো ভিতরে থাকবে কি? প্লাস ওয়ান। তো একটা জিনিস খেয়াল করতেছে যে কমতে প্লাস ওয়ানে চলে যাচ্ছে। এই যে কমতে এক পর্যন্ত চলে যাওয়া বা n থেকে এই সবগুলোর গুণফলকে আমরা ফ্যাক্টোরিয়াল বলতাম। সো npnকে আমরা কি n ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? বুঝতে পারি। এটাই হচ্ছে কনসেপ্ট যে npn ইকুয়ালস টু হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। আশা করি সবাই বুঝতে পারছে। npn কে